দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। গণমাধ্যম শুধু ঘটনা প্রকাশ করে না, মানুষ কিভাবে একটি ঘটনা, সমাজ কিংবা রাষ্ট্রকে দেখবে সেই দৃষ্টিভঙ্গিও নির্মাণ করে। গণমাধ্যম চলচ্চিত্র, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের এই জটিল সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আজকের অতিথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। গবেষণার পাশাপাশি লিখেছেন গল্প, প্রবন্ধ ও অনুবাদ। সম্পাদনা করেছেন একাডেমিক পত্রিকা যোগাযোগ। চলচ্চিত্র অধ্যয়ন, ডিজিটাল সংস্কৃতি, রাজনৈতিক যোগাযোগ এবং সামাজিক পরিবর্তন তার কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বার্ড কলেজের শিক্ষক হিসেবে রয়েছেন। বাংলাদেশকে দেশের ভেতর এবং আন্তর্জাতিক পরিসর দুই জায়গা থেকেই পর্যবেক্ষণ করছেন তিনি। গণমাধ্যম, সংস্কৃতি, একাডেমিয়া, জুলাই পরবর্তী রাজনীতি এবং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলতে আজকের দ্য হট সিটে অধ্যাপক ফাহমিদুল হক। অধ্যাপক ফাহমিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের এই স্টুডিওতে। ধন্যবাদ। যেহেতু জুলাই চলছে, ঠিক 2 বছর পার হয়ে গেল। জুলাই অভ্যুত্থান এবং এই রাষ্ট্রের রূপান্তর নিয়ে প্রথম প্রশ্নটি করতে চাই। 2 বছর পর বাংলাদেশের দিকে তাকালে আপনি আসলে কি দেখেন? একটি সফল ক্ষমতার পরিবর্তন, একটি অসম্পূর্ণ রাজনৈতিক বিপ্লব, নাকি বড় একটি সম্ভাবনা নষ্ট হওয়ার গল্প? তিনটি, বিশেষ করে দ্বিতীয়টি যেটা ছিল অসম্পূর্ণ রাজনৈতিক, আপনার ভাষাটা কি? একটি অসম্পূর্ণ রাজনৈতিক বিপ্লব। রাজনৈতিক বিপ্লব, হ্যাঁ, সেটি মানে আমরা 5ই আগস্টের যে জুলাই আন্দোলনের পরে তখন ঠিক ওই দিনটাই যে চিন্তাগুলো আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল যে বাংলাদেশে এখন সব নতুন করে হবে, পুরনো যে কোনো ব্যাপার যেগুলো বাংলাদেশকে একটা অথরিটেরিয়ান কর্তৃত্ববাদী একটি স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে টেনে নিয়ে গিয়েছিল পেছন দিকে, সেখান থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা, আবার গণতান্ত্রিক প্রক্রিয়াটা হবে সহিষ্ণু, সব মত পথের মানুষের অধিকার থাকবে, কেবলমাত্র একটি দল বা একটি সরকার ক্ষমতায় থাকবে শুধু না, তারা সব কিছু গ্রাস করে নেবে। এরকম পরিস্থিতি থেকে আমরা আসলে মুক্তি চেয়েছিলাম, কিন্তু অসম্পূর্ণ যেটা বললেন সেই প্রত্যাশাগুলো আমাদের বহুলাংশেই পূরণ হয়নি, আবার অনেকখানি হয়েওছে। সেই হিসাবে আমি 2 বছর পরে বলতে চাই যে বাংলাদেশকে যদি পেছনের দিকে নিয়ে যাওয়া হয় তো বাংলাদেশ আবার কিছুটা সামনের দিকে এগিয়ে মেবি পুরনো ইলেকটোরাল ডেমোক্রেসি অন্তত যেটুকু আমরা ছিল 91 সাল থেকে শুরু হয়েছিল সেই জায়গায় আবার ফেরত আসলাম, কিন্তু সঙ্গে আরও কিছু অর্জন নিশ্চয়ই আছে, সেসব নিয়ে আমরা কথা বলতেই পারি। সেই ক্ষেত্রে গণঅভ্যুত্থানের যে সাফল্য বা এর মানদণ্ড আমরা কি দিয়ে মাপতে পারি? ধরেন এই আন্দোলন কি হয়? একটা সরকারের পতন হয়ে যাওয়াই কি মাপকাঠি, নাকি নতুন নির্বাচন, নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন? নির্বাচনও হয়ে গেছে। নির্বাচন হয়ে গেছে, এটা একটা সাফল্যই বলতে হবে। আমরা যদি গণঅভ্যুত্থানের পরে যে সরকারটি দায়িত্বে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে মূল 3টি উদ্দেশ্য ছিল বিচার, সংস্কার ও নির্বাচন, সেটাকে ধরলেই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে মোটা দাগে আমরা কি চেয়েছিলাম। যদিও আমাদের চাওয়া অনেকেরই অনেক রকম থাকতে পারে, কিন্তু ওই এজেন্ডাগুলো ধরে অন্তর্বর্তী সরকার কাজ করছিল। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনের ব্যাপারটা মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে, সংস্কারের ব্যাপারটা আংশিকভাবে কথাবার্তা এগিয়েছিল, কিন্তু সত্যিকারের সংস্কার এখনও হয়নি। আর বিচারের প্রক্রিয়াটিও একরকম চলছে, কিন্তু সেটার মধ্যেও নানান বিতর্ক প্রশ্ন রয়েছে, যে অনেককেই বিচারের আওতায় না এনে বলা যায় যে এক্সিট নিতে সহায়তা করেছে কেউ না কেউ, সেগুলো আমরা সব কিছু জানি না। আবার বিচারের নামে একটা প্রক্রিয়া চলছে, সেখানে যারা গ্রেফতার হয়েছেন তাদের মানে ফৌজদারি অপরাধের হিসেবে যদি নিকৃষ্টতম অপরাধটিও কেউ করে থাকেন, তার বিচারটা তো যথাযথ হওয়াটাই প্রত্যাশিত। সেই হিসেবে যথাযথ বিচার হচ্ছে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে প্রতিটি অভিযোগই প্রায় হত্যাকাণ্ডের অভিযোগ, এবং অনেক ক্ষেত্রে এগুলো ভালো মতো যাচাই না করেই ঢালাওভাবে করা হয়েছে। ফলে ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা নিয়ে তো সন্দেহ থেকেই যাচ্ছে।
তাহলে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, যেটি আগেই ছিল, সেটার হয়তো কিছু জায়গায় সংস্কার করা হয়েছে। যদি সঠিক তথ্য প্রমাণ উপাত্ত হাজির না করেই বিচার করা হয়, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন সেই বিচারগুলো প্রশ্নবিদ্ধ হবে। এবং সত্যিকারের বিচারিক প্রক্রিয়া পরিচালিত হলে অপরাধী হিসেবে যাদের সাব্যস্ত করা হচ্ছে তারাও পার পেয়ে যাবেন, অথবা অনেক ক্ষেত্রে যে অপরাধ তিনি করেননি, কেবল পালিয়ে না গিয়ে দেশে থেকেছেন, সে কারণে অনেককে ধরা পড়েছেন বলতে হবে, এবং তাকে ঢালাওভাবে একটা ধরা যাক হত্যা মামলা দেওয়া হচ্ছে। ফলে কোনো ক্ষেত্রে আমরা সঠিক বিচারটা দেখতে পাচ্ছি না। এটা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের যে বিচারিক প্রক্রিয়া তারা যেভাবে এগিয়েছেন, সেটা আমার মনে হয় না, আমার বিচার বিভাগ বা বিচারের প্রক্রিয়া নিয়ে আমি এক্সপার্ট না, কিন্তু এটা সাধারণ জ্ঞানে বোঝা যায় যে সেটা যথাযথ প্রক্রিয়ায় অনুষ্ঠিত না। অন্তর্বর্তীকালীন সরকারের যে 3টি পয়েন্ট আপনি বললেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই একটি, যেটি পুরোপুরি সফল হয়েছে ধরে নিচ্ছি, যেহেতু নতুন সরকার 3 মাস পারও করে ফেলেছে। সেই ক্ষেত্রে সংস্কার এবং বিচার এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এটা ফুট করেই 1 বছর 2 বছর বা কয়েক মাসের মধ্যে সেটা সম্ভব না। কিন্তু যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন এবং তার সাথে যারা বিরোধী দল আছেন, তারাও কি সংস্কারের জায়গাতে একমত হতে পেরেছেন? সেটি তো পারেননি। সেই ক্ষেত্রে কি ধরনের ভবিষ্যতে কি ধরনের বাধা রয়েছে বাকি দুইটা যদি আসলে সাকসেসফুল করতে চায়, বিচার এবং সংস্কার? বিচার তো আসলে বিচার বিভাগের সংস্কার হলে বিচারের কাজটিও ঠিকঠাক মতো হতো। যেহেতু বিচার বিভাগ সংস্কারের বাইরে রয়ে গেছে, এবং বিচার বিভাগ আগে আমরা নানান সূত্রে শুনেছি যে প্রভাবিত থাকতো এক্সিকিউটিভ পাওয়ার দ্বারা, সেই জায়গায় খুব বেশি পরিবর্তন হয়নি, এবং নির্বাচিত সরকারও সেটা তেমন কিছুই করেনি। আবার সংস্কারের ব্যাপারে কিছু আলাপ আলোচনা আমরা দেখেছি। জুলাই সনদ হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত্য হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট সহ বড় দল বিএনপি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। কিন্তু বিএনপির এখন ক্ষমতায়, তাদের অন্তত যে যে জায়গায় তাদের ঐক্য ছিল, সবাই মিলে সম্মত হয়েছিলেন, তারা সেই কাজগুলো অন্তত করা উচিত বলে আমি মনে করি। আবার যে জায়গায় তারা সম্মত হয়েছিলেন সেটাও ছোট ছোট অনেকগুলো জায়গায়, কিন্তু অনেক ক্ষেত্রে মূল যে ডিবেটের জায়গাগুলো, সেই জায়গায় তারা অসম্মত ছিলেন, অথবা নোট অফ ডিসেন্ট দিয়ে জিনিসটা পার হতে দিয়েছেন। এখন এটা বিএনপির মনোভঙ্গি অবশ্যই সন্তোষজনক নয়, কিন্তু সংস্কারের যে মূল দাবিদার অন্য পক্ষগুলো, এনসিপি বা জামায়াতে ইসলামী বা অন্যান্য ছোট ছোট দলগুলো, তারাও খুব সংস্কারের, বিশেষ করে নির্বাচনের পরে সংস্কারের জায়গায় আর তাদের সেই অবস্থান রাখেননি। তাদের মনোযোগ এখন সবারই যেন অন্যদিকে। ফলে ধরা যাক যে এনসিপির নেতৃবৃন্দ, যারা যারা ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তাদেরও ক্রেডিবিলিটির সংকট তৈরি হয়েছে। যেমন তারা মধ্যপন্থার রাজনীতি করবেন, বা তারা নতুন বাংলাদেশের ব্যাপারে ভূমিকা রাখবেন, সংস্কার করবেন, এই যে কমিটমেন্টগুলো, সেগুলোতে তারাও এখন আর বেশি এমফাসাইজ করেন না। অর্থাৎ নতুন বন্দোবস্তের কথা তারা বলেছিলেন, কিন্তু পুরনো বন্দোবস্তে এক ধরনের সেট হয়ে যাওয়ার পরে তাদেরও আর নতুন কথাগুলো শোনা যাচ্ছে না তেমন। তারা পার্লামেন্ট, যার যার নিজস্ব নতুন মনোযোগী, তারা আন্দোলনের যে কথাবার্তাগুলো, আন্দোলনের যে ডিসকোর্সগুলো ছিল, সেগুলো নিয়েও তারা খুব বেশি লড়াই করছেন বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের 1952, 69, 90 এবং এই যে 24-এর বিপ্লব, এই প্রত্যেকটি আন্দোলনেই সাধারণ মানুষই কিন্তু রক্ত দিচ্ছে, সাধারণ জনগণের সম্পৃক্ততাও অনেক বেশি ছিল, কিন্তু রাষ্ট্রের যে চরিত্র, রাষ্ট্রের যে কাঠামো, তা কিন্তু বদলায়নি। তাহলে এই যে বারবার রাজপথে সফল হলেও রাষ্ট্র সংস্কারে আমরা ব্যর্থ কেন? সেটা তো আমাদের জাতীয় ঐক্য হয় না বলে এরকম হয়। জাতীয় ঐক্য হওয়া দরকার, সবাই সম্মত হওয়া দরকার, কিন্তু আমাদের বিশেষ করে ইন্টারিম টাইমে আমাদের ঐক্যমত্য কমিশন হয়েছে, ঐক্যের কথা বলা হয়েছে, জুলাই ঐক্যের কথা বারবার বলা হয়েছে, কিন্তু আমার মনে হয় 6 আগস্ট থেকেই জুলাই ঐক্য ভেঙে গেছে। কারণ ওখানে আমি একটা লেখা লিখেছিলাম,
সেখানে আমি বলতে চেষ্টা করেছি জুলাই স্পিরিট কি তা লেখা ছিল গ্রাফিতিতে। আমি ওটাকে এভাবে অ্যানালাইসিস করেছিলাম, এটা প্রথম আলোয় ছাপা হয়েছিল যে কতগুলো গ্রাফিতি ছিল সুন্দর হাতে ড্রয়িং করে আঁকা, দেখে মনে হয় যে হয়তো চারুকলার ব্যাকগ্রাউন্ডের কেউ অথবা পার্টিতে যারা এগুলো এঁকে থাকেন তারা এঁকেছেন, মানে অভ্যাস মানে চর্চার অংশ হিসেবে। আবার বেশিরভাগ গ্রাফিতি ছিল অপটু হাতে আঁকা। তার মানে ওটাই হলো সেই আমাদের সাধারণ জনতা যারা মনে করেছেন যে এই আন্দোলন চলছে, এই সময় আমার প্রত্যাশাগুলো লিখে যাব। সেখানে কিন্তু কোথাও এমন কিছু কেউ লেখেননি যে জুলাই পরবর্তী সময়ে বা যে সময়টা আমরা হাতে পাবো আন্দোলন সফল হওয়ার পরে সেখানে কেউ খেলাফত প্রতিষ্ঠার কথা কিন্তু কেউ কখনো লেখেননি। কিন্তু আমরা জুলাইয়ের পরবর্তী সময়ে দেখছি যে এমন কিছু বিষয় নিয়ে ভাঙচুর, মব সৃষ্টি করা হচ্ছে, যেন ওয়াহাবি সালাফি মতাদর্শের লোকজন এখানে তাদের পেশি প্রদর্শন করছে এবং দেশটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার, যেন আফগানিস্তান যেরকম বা মেবি ঐতিহাসিক যে খেলাফত তুরস্ক ভিত্তিক ছিল সেই জায়গায় তারা নিয়ে যেতে চান। তাহলে যে জুলাইয়ের আপনি যে প্রশ্নটা করছেন যে প্রতিবার কেন ব্যর্থ হয়, তার মানে ঐক্য হলে সফলতাটা থাকতো, কিন্তু ব্যর্থ হচ্ছে এবারের ক্ষেত্রে। ব্যর্থ হচ্ছে কেন? যে ঐক্য গঠিত হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে সে ঐক্যটা ইমিডিয়েটলি নষ্ট করেছে একটি গোষ্ঠী। মানে তারা দেখা যাবে যে আন্দোলনেতে আওয়ামী লীগের কোর লোকজন ছাড়া এমনকি আওয়ামী লীগের অনেক সদস্যও আন্দোলনের পরে যোগ দিয়েছে, তাই না, যাদের মধ্যে বিচার বিবেচনা বোধ ছিল। তার মানে এখানে মধ্য ডান বাম নির্বিশেষে সবাই আন্দোলনে সংযুক্ত ছিলেন। এবং যখন জুলাই আন্দোলন শেষ হলো, একটি ইন্টারিম গভর্নমেন্ট চালু হচ্ছে, ওই প্রক্রিয়ায় আমরা দেখলাম যে ডানপন্থীরা একটু বেশি দাবি করা শুরু করলো এই আন্দোলন আমরা করেছি। ডানপন্থীরা একটু বেশি, আমি যেটা বললাম, পেশি প্রদর্শন, নানান মব সৃষ্টি, নারীরা আন্দোলনে অংশ নিয়েছিল, নারীদের বেধড়ক মারধর শুরু করলো এবং যাতে তারা পাবলিক স্পেসে না থাকে ঘরে ঢুকে যায়। এই ব্যাপারগুলো কিন্তু জুলাইয়ের স্পিরিটে ছিল না, কোনোভাবেই ছিল না। আমরা দেয়াল লিখনে দেখেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে স্লোগানগুলো, যে গানগুলো, পাকিস্তান সরকার বিরোধী আন্দোলনে যে গানগুলো, স্বাধীনতার পরবর্তী সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে যে গানগুলো বারবার ব্যবহৃত হয়েছে, সেগুলো জুলাই আন্দোলনে ব্যবহৃত হয়েছে। এক ধরনের ধারাবাহিকতা ছিল, কিন্তু এটাকে যে একটা রাইটিং টার্ন টুইস্ট করা হবে সেটা আন্দোলনে কেউ কখনো বলেনি। তাহলে আমি বলবো এই ঐক্যটা নষ্ট করলো কারা? আমরা কিন্তু এই বিশ্লেষণের মধ্য দিয়ে বুঝতে পারি যে কারা নষ্ট করলো। এবং এই জন্যেই আন্দোলনের পরে এত বড় রক্তক্ষয়, এত বড় মানুষের স্যাক্রিফাইস, এত মানুষের ইনভলভমেন্ট, এরপরেও ঐক্যটা নষ্ট করা হলো বলেই আমরা এই সংস্কার বলি বা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা, এই কাজটি শেষ পর্যন্ত আর ঠিকঠাক মতো হলো না। তবুও আমি মনে করি যে জুলাই আন্দোলনের সাফল্য হলো একটি স্বৈরাচারী সরকারের পতন এবং মানুষের কতগুলো জায়গায় তারা এখন ভালো আছেন। প্রতিটা গণ আন্দোলনই পুরোপুরি ব্যর্থ হয় না। ধরেন যে আমি এটা আজকাল বলি যে এরশাদ বিরোধী আন্দোলনে ইমিডিয়েট যেটা বড় আন্দোলন, সেখানে আমরা কি পেলাম? আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হলো সারা দেশের মানুষের মধ্যে যে মিলিটারি ডিক্টেটরশিপ আর নয়। সেই হিসেবে কিন্তু এটা ফিরে আসেনি। 2007-এর সময় কিছুটা এসেছিল, কিন্তু ওটা মানে একটু পেছনে ছিল এবং এটা বা সেই ভয়েই হয়তো এবারও তো চাইলে মিলিটারির ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু মানে মিলিটারি তারা নেয়নি আর কি। নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, দিস ইজ নট মাই জব, একদম রাষ্ট্র পরিচালনা। সেই চূড়ান্ত সিদ্ধান্তে বা এক ধরনের সম্মতিতে, ঐক্যমত্যে পৌঁছা গেছে। কিন্তু এবারও আমরা কি আশা করতে পারি যে ওই ধরনের স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার সুযোগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। আর কোনো আয়নাঘর বাংলাদেশের রাজনীতিতে মানে আড়ালে গড়ে উঠবে না। আমাদের 4-5 বছর পর ইলেকশনটা রেগুলার হতে হবে। আমার ধারণা যে এইভাবেই দেশ আগাচ্ছে একটু একটু করে। না, সম্প্রতি তো বিএনপি সরকার গঠনের পর এই মাসের প্রথম দিকেই তো আমরা ওই যে কি বলে নির্বাচন যে হবে পরবর্তীতে তত্ত্বাবধায়কের, সেই রায়ও আমরা পেলাম। তার মানে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের মাধ্যমে হচ্ছে। তারপরেও এই সরকার গঠনের ক্ষেত্রে বা এই নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ ভোট এবং না ভোট, আপনি যেটা বললেন যে ঐক্যমত্যটা আর হয়ে ওঠেনি। একদল শপথ নিল 2টি, একদল শপথ নিল 1টি। তার মানে আমরা সংসদ তৈরি হওয়ার আগেই আমরা বিভাজনটা তৈরি করলাম।
সেই কারণেই হয়তো জুলাই নিয়ে আসলে এত আলোচনা এবং সমালোচনা হয়। সম্প্রতি বা আজকে দিনের যদি আমি বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তিনি হয়তো পদত্যাগ করতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা এই খবরটি পাইনি। আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং সেখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতি যখন চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছেন তখন তিনি আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং দিল্লিতে পালিয়ে আছেন সেই শেখ হাসিনার সাথে তিনি কথা বলেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব আজকে এ ধরনের কোনো বিষয় স্বীকার করেননি, সাংবাদিকরা তার সামনে মাইক্রোফোন ধরেছিল কিন্তু তিনি স্বীকার করেননি। আপনার কি মনে হচ্ছে কেন সরিয়ে দেওয়ার এই সময়ে এসে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে, যদিও এনসিপি এবং জামাত বারবারই তাকে সরিয়ে দেওয়ার জন্য বলেছিল? এটা আমি দেখুন, আমি একটু সমাজ সংস্কৃতি রাজনীতিকে একটু ম্যাক্রো জায়গা থেকে দেখি। দৈনন্দিন ডেভেলপমেন্টের কেন হয়, কিভাবে হচ্ছে, এগুলো আমি একটু কম আগ্রহী থাকি। যখন আমি একটা মানে ডেভেলপমেন্টের একটা কনক্রিট একটা জায়গায় পৌঁছায় তখন আমি আমার বিশ্লেষণ বা বিচারটা করি। ফলে আর এগুলো আপনিও বললেন যে এগুলো খুব পরিষ্কার নয় কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কেউ বলছেন যে ওই আলাপ করেছেন বলেই বিএনপি সরকার অ্যালার্ট হয়ে তাকে সরিয়ে। কিন্তু আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যখন এই প্রশ্নটি করা হয়েছে তিনি বলেছেন যে তারা এই বিষয়ে কিছু জানেন না। হ্যাঁ, কিন্তু এটা তো অবশ্যই অফিসিয়ালি তারা এটা বলছেন না, কিন্তু আপনি যে জায়গায় কনস্পিরেসি থিওরির জায়গা থেকে অনুমান করে বলছেন বা অন্যরাও অনুমান করছেন, সেই জায়গা থেকে এইটুকুই তো আমরা এখন পর্যন্ত জেনেছি। আমি জিনিসটা আমিও মানে অন্ধকারে আছি তা না, কিন্তু এটা নিয়ে আমি একটা কমেন্ট করব, একটা অ্যানালাইসিস করব, সেই জায়গায় আমি খুব বেশি আগ্রহী না। কারণ এটা এখনও অন দ্য প্রসেস এবং এটা এখনও ম্যাচিউর একটা জায়গায় যায়নি যে অফিসিয়ালি তাকে রিমুভ করা হয়নি। সেই জন্য আমি কোনো কমেন্ট এখানে না, আমি মানে প্রশ্নটি সহজ করে দিতে চাই যে আমরা যেহেতু এই বিষয়টার কোনো অথেন্টিক তথ্য নাই তাই সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারছি না। কিন্তু ধরেন এই নতুন সরকার গঠনের পর যিনি আগের সরকারের রাষ্ট্রপতি ছিলেন তাকে তো চাইলেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরিয়ে দেয়া যেত, সেটি কেন করা হয়নি? সেটি করা হয়নি কারণ হলো যে কারণে অন্তর্বর্তী সরকার করেনি, বা সে কারণে বিএনপি সরকার নির্বাচন থেকে শুরু করে সংসদ গঠন পর্যন্ত একটা জায়গায় যেতে চেয়েছে। কারণ হলো নইলে সাংবিধানিক নানান সংকট তৈরি হতো বলেই বহুবার এনসিপি থেকে জামাত থেকে তাকে রিমুভ করার প্রশ্ন এসেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করেনি। কারণ হলো আসলে সাংবিধানিক সংকট তৈরি হতো বলেই আমিও মনে করি। একই কথা বলা যায় বিএনপি সরকারের ক্ষেত্রে, যে কেন এতদিন করেনি, এটারও মানে একটা সাংবিধানিক ধারাবাহিকতা বা সরকার গঠন, পার্লামেন্ট গঠন, তারপরে হলো শপথ গ্রহণ, সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন মনে হয় ইটস এ গুড টাইম টু রিমুভ হিম, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমার মনে হয়। নিশ্চয়ই আমরা কয়েকদিন অথবা ওই যে ফোনে আলাপ করার মতো, লন্ডনে গিয়ে আলাপ করার মতো ব্যাপারগুলো ঘটেছে। তার মানে কি, আমি ভাবছিলাম যে ওনার পক্ষে তো সবসময় ফোনে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব, বা শেখ হাসিনার পক্ষ থেকে ওনার কাছে রিচ আউট করা সম্ভব, নাকি এটা অসম্ভব ছিল? উনি কি মানে খুবই সার্ভিলেন্সের মধ্যে ছিলেন যে লন্ডনে গিয়ে আলাপটা করতে হলো? মানে জিনিসগুলো আমি যেহেতু প্রত্যক্ষ তথ্য জানি না, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে আর কি। কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাষ্ট্রপতি পদটাই আসলে এর ক্ষমতা নিয়ে এখন আসলে আলোচনা করার অনেক জায়গা রয়ে গেছে। কারণ এই পদগুলো রাজনৈতিকভাবেই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একটা আদর্শে বিশ্বাস করতেন, তারপর অন্য একটা আদর্শের সরকার এলো, তাদের সাথে মিলিয়ে তিনি বক্তব্যও দিলেন, লিখিত বক্তব্যগুলো পড়লেন। হয়তো আমরা যারা জনগণ বা পাবলিক তারা এগুলো নিয়ে হেসেছেও, সরিয়ে দেওয়ার কথা ছিল। এখন হয়তো এই সরকারের সাথে আর মিলছে না বা কোথাও কনস্পিরেসি পেয়েছে বলে হয়তো সরিয়ে দেওয়ার কথা আসছে। কমেন্ট এই বিষয়ে যে ওনার যেহেতু এত কিছুর পরেও দুইটা সরকারের নানান গাঠনিক প্রক্রিয়ার মধ্যে উনি যুক্ত ছিলেন, ফলে আমার মনে হয়, এবং বিশেষ কোনো সরকার বিরোধী বা দেশ বিরোধী সরকারদের ভাষায় উনি কার্যক্রমে তেমন লিপ্ত হননি এতদিনেও, বিশেষ করে ইন্টারিম টাইমটাতে যখন পালাবদল চলছিল। আমি মনে করি তার টেনিওরটা শেষ হতে পারে এবং সসম্মানে তিনি বিদায় নিতে পারেন। বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থার যে জায়গাটা ছিল, এই জায়গাটা কি এখন একটু সংকুচিত হচ্ছে কিনা এমন আলোচনা অনেক জায়গায় উঠছে, বা দেশ কি ধীরে ধীরে ডান ও বাম, ধর্মীয় ধর্মনিরপেক্ষ এই দুই প্রান্তের একটা সংঘাতের দিকে আস্তে আস্তে যাচ্ছে কিনা, রাজনৈতিক পরিমণ্ডলে ইসলামের প্রসারটা একটু বাড়ছে, বাকি বিষয়গুলো সংকুচিত হয়ে যাচ্ছে, এইরকম আলোচনাও হচ্ছে। আপনার মন্তব্য শুনতে চাই।
আচ্ছা, আপনি যে দ্বান্দ্বিক ব্যাপারটা বললেন সেটা কিন্তু সবসময় ছিল। এখন বিশেষ করে ইন্টারিম টাইমটাতে আমরা দেখেছি যে ডানপন্থী শক্তির বিভিন্ন গোষ্ঠী যারা, তারা প্রায় সবাই একত্রিতভাবে, আমি বিভিন্ন গোষ্ঠী বলতে ধরুন জামাতের যে রাজনীতি, তার সঙ্গে হয়তো ইসলামী শাসনতন্ত্রের রাজনীতি বা কওমি রাজনীতি বা ইসলামী মানে সালাফি ওয়াহাবি মতাদর্শের যে রাজনীতির নানান প্ল্যাটফর্ম আছে, হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্য অনেক কিছু, ইভেন আমাদের অভিজ্ঞতা বলে যে গ্লোবাল টেরোরিজমের পার্ট হিসেবে এখানে কিছু গোষ্ঠী আছে যারা সেটার সঙ্গে কানেক্টেড, তারা বাংলাদেশেও অপারেট করতে চায়। এই সব ধরনের গোষ্ঠীর মধ্যে একটা এদের মধ্যে আবার পরস্পর বিরোধিতা আছে, ভালো মতোই আছে, কিন্তু ইন্টারিম টাইমটাতে যেন তারা সবাই ভাবলো যে এটা মানে একটা সময় যেখানে আমরা একটু নিজেদের আত্মপ্রকাশ ঠিকঠাক মতো করতে পারি, সেভাবে কিন্তু হয়েছে। এবং ইন্টারিম টাইমটাতে আমরা অবশ্যই এটা প্রমাণিত যে সে সময় ডানপন্থীদের এক ধরনের আমরা পাবলিক প্লেসে মানে সগৌরবে উপস্থিত হতে দেখেছি এবং নানান ধরনের এজেন্ডা নিয়ে তাদের এগিয়ে যেতে দেখেছি। মূর্তি ভাঙ্গা, তারপরে নারীদের ঘরে পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে সেকুলার ফোর্স যারা যারা সোসাইটিতে আছে বা বামপন্থী যারা আছে, ধর্মনিরপেক্ষতে বিশ্বাসী যারা আছে, ইভেন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের অন্যান্য যে ছোট ছোট গ্রুপ আছে, সবার উপরে তারা হামলা করতে চেয়েছেন। আমি উদাহরণ হিসেবে শুধু বলতে চাই যে লিবারেল কতগুলো প্রতিষ্ঠানে এক রাতে হামলা করা হয়েছে, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং পরের দিন উজিজি। বা বামপন্থী হিসেবে চিহ্নিত করে বিচার বিশ্লেষণ ছাড়াই তাদেরকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া হয়েছে। আমার বন্ধুবান্ধব, আমার শিক্ষক সহকর্মীদের এইভাবে দেওয়া হয়েছে, যেখানে কেউ কেউ হয়তো মানে ধর্মীয় আচার পালন করেন কিন্তু তাকে ইসলাম বিদ্বেষী বলা হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় আমরা অবশ্যই গত ১.৫ বছরের ইন্টারিম টাইমটাতে আমরা দেখেছি যে ডানপন্থীদের এক ধরনের উত্থান হয়েছে। আবার বিএনপি পুরনো বিএনপির চাইতে এখন একটু তাদের ইডিওলজিক্যাল শিফট হয়েছেও বলতে পারি, বা আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেখানেও বিএনপি সেন্টার রাইট থেকে সেন্ট্রিস্ট অথবা সেন্টার লেফট কিছু মানে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। বিশেষ করে তারেক রহমানের যিনি প্রধানমন্ত্রী এখন, তিনি দায়িত্ব আসার পরে আমরা দেখছি। এইভাবে আমি দেখছি যে বাংলাদেশের যে ধারাবাহিক ভালো মন্দ মিলিয়ে যে একটা সহিষ্ণু মডারেট বাংলাদেশের কথা আমরা ভাবি, সেরকম জিনিসটা, সেই সোশ্যাল ফেব্রিকটা ইন্টারিম টাইমে অনেকখানি নষ্ট হয়ে গিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার আসার পরে আমি দেখছি যে সেটা আবার কিছুটা পুনরুদ্ধার হয়েছে। যদিও আমরা দেখছি যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরেও মাজারে হামলা হয়েছে মিরপুরে, কিংবা আরেকটি পীর বলে খ্যাত মিস্টার শামীমের উপরেও হামলা হয়েছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কন্টিনিউড হচ্ছে। তার মানে হলো কি, আমরা কি এটাকে বলতে পারি এইভাবে যে রাইট উইং ডানপন্থীদের উত্থান যেটা হয়েছিল, সেটা তারা এখন টেস্ট করে দেখছে যে তারেক রহমানের সরকার এটাকে কীভাবে দেখে, শক্ত হাতে দমন করছে কিনা। কিন্তু আপনি আরেকটা উদাহরণ আমি দিতে পারি যে কলেমার লেখা যে পতাকা, সেটার মিছিল হয়েছে দেশব্যাপী। তার পরপরই আমরা দেখলাম যে সাম ফাতা কমব্যাটের কয়েকটা গ্রুপকে ধরা হলো, এবং সেটার ধরার সময় তাদের সমর্থনকারী কিছু অনলাইন ইনফ্লুয়েন্সার আছে, বা তারা অবশ্যই সামাজিকভাবে গুরুত্বপূর্ণ রাইট উইংয়ের রিপ্রেজেন্টেশন, তারা বলা শুরু করলো সে আবার জঙ্গি নাটক করা হচ্ছে। পরে দেখা গেল যে হয়তো পুলিশই তার ভিডিও একটা রিলিজ করলো যেখানে সে সত্যি তার জঙ্গি অ্যাক্টিভিটিটা দেখা যাচ্ছে। তখন তারা আবার কিন্তু রিভাইজ করলো। রিভিশনটা আমার ধারণা এমনি হয়নি, হয়তো সরকার এটাকে সিরিয়াসলি নিয়েছে। দুদিন আগেই দেশব্যাপী যে ইয়েটা হলো, মানে কলেমা তো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ, তার অন্তরে সেটা আছে, কিন্তু কলেমা পতাকা একটা ভিন্ন রাজনীতি মানে বোঝায়, ভিন্ন রাজনীতির বার্তা দেয়। তো সেই রাজনীতিটি বাংলাদেশের, আমি বলি যে সোশ্যাল ফেব্রিক, সেটার সঙ্গে
সংগতিপূর্ণ না। সংগতিপূর্ণ না মানে হলো ওটার মধ্য দিয়ে নতুন কিছু করতে চাওয়া হচ্ছে, যেটার জন্য বাংলাদেশ সম্ভবত রেডি না, এবং নির্বাচনের মধ্য দিয়ে সে বার্তাও কিন্তু দেয়া হয়েছে। তো ফলে সরকার যে ফাতা কমব্যাটের ওই গ্রুপটাকে গ্রেফতার করলো, এবং ওই যে তার সমর্থনকারী যারা আমি দেখেছি অনলাইনে, তারা লিখছেন যে তাদেরকে দাড়ি টুপি আছে বলে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। তারা আবার কিন্তু পরে তাদের পোস্টগুলো ওই ভিডিওটা আসার পরে রিভাইজ করেছেন। তার মানে হলো সরকার একেবারেই চোখ বুজে আছে তা নয়, এটা যেটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। সরকার এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখছে। উগ্রপন্থা উত্থান বাংলাদেশে আর না হোক, সেটা সরকার হয়তো চায়, যেটা আমরা 14-15 সময়ে টার্গেটেড ব্লগার ক্লিলিং কিংবা হোলি আর্টিজানের ঘটনার সময় আমরা দেখেছি। কিন্তু তারও আগে বিএনপির সময়ে দেশব্যাপী একটা জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমরা বাংলা ভাই ইত্যাদি নেটওয়ার্কের কথা আমরা দেখেছি, এবং এইগুলো নিয়ে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীও আসলে সঠিক পদক্ষেপ না নিয়ে এমন কিছু গালগল্প হয়েছে, যে কারণে হয়তো এখন মানুষের বিশ্বাস করতে কষ্ট হয় যে আসলে এই ঘটনা ঘটছে নাকি আবার কোনো কৃত্রিম কিছু তৈরি করা হচ্ছে। ধর্ম তো বাংলাদেশের মানুষের সামাজিক এবং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে এই রাষ্ট্রের তো সাংস্কৃতিক বহুত্ব একটি বাস্তবতা। সেক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ এবং বহুত্ববাদী রাষ্ট্র পরিচয়ের মানে ভারসাম্য কোথায় হওয়া উচিত? দেখুন, অনেকে মানতে চায় না। ধরুন যে একটা ভিউ হলো যে ধর্মটা হবে প্রাইভেট স্পেস এবং পাবলিক স্পেসটা হবে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে ধর্ম বিরোধী না। ধর্মনিরপেক্ষতা এখানে ব্যাখ্যাটা এরকম হতে পারে, সিম্পলি আমি বলছি, এটা নিয়ে অনেক তত্ত্ব আছে, যে এমন একটা রাষ্ট্র এমন একটা আচরণ করবে যে মেজরিটি মুসলিম দেশ বা মেজরিটি হিন্দু দেশ ইন্ডিয়া, তারা শুধু মেজরিটির স্বার্থটা দেখবে না, মাইনরিটিরা বরং বেশি ভালনারেবল থাকে, এখানে হিন্দু ওখানে মুসলিম। তাদের একটি সভ্য দেশ সেভাবে নির্ণীত হয় যে তারা মাইনরিটির প্রোটেকশনের জন্য কি আইন কানুন আছে এবং কিভাবে তাদের প্রোটেকশনটা দিচ্ছে, এটা কি নামে মাত্র আছে নাকি তারা সত্যি সত্যি বিশ্বাস করে। সেই হিসেবে ধরুন যে নেশন স্টেটের যে ধারণা, মানে রাষ্ট্র, সেটা যখন গঠিত হচ্ছে ইউরোপে, ধরুন যে আমি এটা গভীর বিশ্লেষণ না করেও বলতে পারি যে তার আগে নেশন স্টেট গঠিত হওয়ার আগে সমাজ পরিচালিত হতো ধর্মীয় বিধিনিষেধ দ্বারা, বা অনেক ক্ষেত্রে মনার্কি বা ফিউডাল লর্ড যারা, মানে জমিদার টমিদার জাতীয়, ইউরোপেও এটা দেখা গেছে, তারা সোসাইটিগুলো পরিচালনা করতো। কিন্তু এক পর্যায়ে সবার মধ্যে ঐক্যমত্য হয়েছে যে আমরা একটা রাষ্ট্র বলে একটা ধারণা প্রচলন করব। ছোট ছোট গ্রুপগুলো, ছোট ছোট টেরিটরি, যারা বিভিন্ন ছোট ছোট মানে রাজা বা ব্যারন দ্বারা শাসিত হচ্ছে, তাদের মার্চ করে নেশন স্টেট ধারণাটা হয়েছে। এখন এই নেশন স্টেটটা ফান্ডামেন্টালি কিন্তু আগে রিলিজিয়াস লিডার দ্বারা সমাজ পরিচালিত হতো বা ফিউডাল লর্ডদের দ্বারা। নেশন স্টেটের ধারণাটা ইটসেলফ ইনহেরেন্টলি সেকুলার, যে এটা সব সিটিজেনের রাইটস নিশ্চিত করবে, সবার জন্য আইনটা প্রযোজ্য হবে। তো আপনি নেশন স্টেটের যদি বসবাস করেন, বাংলাদেশ ধরা যাক, এখানে একটি স্বাধীন দেশ, তার সংবিধান আছে, আইন কানুন আছে, এই পুরো প্রক্রিয়াটাই একটু সেকুলারিশ। এখানে মুসলিম ল অনেক ক্ষেত্রে কাজ করে, ধরা যাক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, কিন্তু ওভারঅল এটা কিন্তু একটা সেকুলারিশ ব্যাপার, ধর্মনিরপেক্ষতার মানে আদর্শে দ্বারা পরিচালিত। এটা অনেক সংবিধানে, মূলনীতিতে এগুলো পরিষ্কারভাবে বলা থাকে, আমাদেরও একসময় ছিল। আবার অনেক ক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ না করলেও তার সব রীতিনীতিগুলো বিশ্লেষণ করলে দেখবেন এটা একটা সেকুলার ব্যাপার। সেই জায়গায় যদি কেউ মনে করে যে এটা ইসলামিক রিপাবলিক হতে হবে, তাহলে তাদের এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। সব মানুষ যদি মানে একসঙ্গে বসে ডিসাইড করে যে আমরা আজ থেকে ইসলামিক স্টেট, তাহলে এটা হতে পারে গণতন্ত্রের অংশ হিসেবে। কিন্তু যতক্ষণ না সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, এই একটা রেভলিউশন করে বা মূর্তি ভেঙে বা মানুষকে মেরে ধরে এই যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ মানতে রাজি না। সেটা কিন্তু অলরেডি অন্তত নির্বাচনের মধ্য দিয়ে একটা বার্তা কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছে যে আমরা সেন্ট্রিস্ট, এটা না একেবারেই কমিউনিস্ট সোশ্যালিস্ট দেশ হয়ে যাচ্ছে না তা রাতারাতি, আবার রাইট উইং একটা দিকেও যাবে না,
একটা সেন্ট্রিস্ট জায়গাতেই বাংলাদেশের মানুষ থাকতে চায়। এটা কিন্তু না, আমরা কি সেই ক্ষেত্রে কি করব? আমরা কি একটি অভিন্ন পরিচয় খুঁজব, নাকি বহু পরিচয়ের সহাবস্থানকে স্বীকার করব? বহু পরিচয়ের সহাবস্থান স্বীকার করাটাই নর্ম এক্ষেত্রে যে কোনো দেশের জন্য। আমাদের দেশ প্রায় হোমোজেনাস, একই রকম চেহারার দেখতে মানুষ। 90% মানুষ মুসলিম, 98% মানুষ বাঙালি, 2% হলো অবাঙালি, 10% হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তো কিন্তু ওই যে 10% যে অন্য মানুষ, তাদের টেক কেয়ার করাটাই হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের দায়িত্ব। সংখ্যাগরিষ্ঠ মানুষের সরকারের দায়িত্ব যে সবাই যেন সমান অধিকারটা পায়, যেন শুধু এটা মুসলমান পুরুষের দেশ না হয়, মুসলমান বাঙালি পুরুষের দেশ না হয়। তার মানে অমুসলিম, অবাঙালি এবং অপুরুষ যারা আছেন সবারই আসলে অধিকার আছে একটি আধুনিক সভ্য রাষ্ট্রে সমান অধিকার পাবার। তার মানে রাষ্ট্র আসলে সব জনগণকে মিলেই হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকে, সবাইকে সবার মতো করে সুযোগ করে দিতে হবে। এটাই আসলে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কাজ হওয়া উচিত। আমরা একটু গণমাধ্যমে ফিরতে চাই। আপনি গণমাধ্যম নিয়েও কাজ করেছেন, দীর্ঘদিন পড়িয়েছেন। গণমাধ্যমের আসলে সবচেয়ে বড় নিয়ন্ত্রককে এই কারণে বলছি যে বিগত 17 বছরে গণমাধ্যম নিয়ে অনেক কথা হয়েছে। আপনিও বললেন বেশ কিছু গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে, জুলাইতেও হয়েছে, তারপরেও হয়েছে। এই গণমাধ্যম আসলে কে নিয়ন্ত্রণ করে? সরকার, মালিক, বাজার, নাকি সাংবাদিকরা আসলে নিজেই রাজনৈতিক কর্মী হয়ে যায়? গণমাধ্যম তো আসলে প্রথমত আমি মনে করি যে মালিকরা নিয়ন্ত্রণ করে। সবারই কোনো একজন মালিক আছেন যিনি সাধারণত ধনিক শ্রেণীর হয়ে থাকেন এবং তিনি গণমাধ্যমটি প্রতিষ্ঠা করেন সমাজসেবার চাইতে। তিনি তার যে গ্রুপ অফ কোম্পানিজ আছে সেই তার যে সম্পদ বা তার যে বড় একটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, সেটার যেন সুরক্ষিত থাকে, অন্য কেউ এসে যেন সেটাকে ধ্বংস করতে না পারে। সেজন্যে তিনি ভাবেন যে একটা মিডিয়া আউটলেট থাকলে আমার সামগ্রিক স্বার্থে এটা সুবিধা হয়। এটা হলো একবারে মেবি যিনি গণমাধ্যম করতে এগিয়ে আসছেন তার প্রাইমারি গোল। আবার নিয়ন্ত্রণের জায়গায় অবশ্যই সরকার চায় যে গণমাধ্যমের কাজ, ওকে, আমার মালিক স্বার্থ রক্ষা করব, গণমাধ্যমের নিজস্ব স্বার্থ রক্ষা করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিভাবে করব এটা ক্রেডিবল নিউজ, প্রফেশনাল নিউজ এবং এন্টারটেনমেন্ট অডিয়েন্সকে উপহার দেওয়ার মধ্য দিয়ে। সেই জায়গায় প্রফেশনালিজমের কথাটা আসে যে আমার উদ্দেশ্য সেটা থাকতেই পারে, কিন্তু সেটা খুব সামনে প্রকটভাবে প্রকাশিত হবে না, একটু আড়ালে থাকবে এবং আমি প্রফেশনাল জার্নালিজমটা করব। এটা করতে গিয়ে তার প্রথম কাজ হয় যে সমাজে যত ক্ষমতাবান গোষ্ঠী আছে তাদের ক্ষমতা চর্চাকে একটু প্রশ্নবুদ্ধ রাখা, প্রশ্নের মুখে রাখা, যাতে তাদের ক্ষমতা চর্চাটা একচেটিয়া না হয়ে যায়, সমাজে একটা সাম্য অবস্থা থাকে। সেটা করতে গিয়ে গণমাধ্যম প্রায়শই একটা হলো যে আমি জনস্বার্থে কাজ করব, আরেকটা হলো যে আমি সিস্টেমকে প্রশ্ন করব। এই দুটোর রিজনেই মানে সিস্টেমের যারা মাথায় বসে থাকে তারা প্রায় সেই গণমাধ্যমে সেই কাজে অস্বস্তি বোধ করেন এবং তাকে প্রশ্ন করলে তিনি বিরক্ত হন, ক্ষিপ্ত হন এবং তিনি তখন গণমাধ্যমের উপরে চাপ প্রয়োগ করেন। তো আমাদের দেশে যেটা হয়েছে যে বিশেষ করে সাম্প্রতিক যে সরকার যারা ছিলেন তারা এই প্রশ্নগুলোকে পছন্দ করতেন এবং তারা চাইতেন যে একটা লয়াল মিডিয়া সিস্টেম থাকুক, মিডিয়া ইকোলজিটা আমার জন্য ভালো হবে যদি তারা লয়াল হয়। সেই চেষ্টাই তারা করেছেন এবং খুবই আনফর্চুনেট যে আমরা 15 বছরে দেখেছি গণমাধ্যমের কোনো খ্যাতিমান হয়ে ওঠা সাংবাদিক তারা নিজেরাই এই লয়ালিটি সরকার চাইছে কিন্তু তার আগে নিজেরাও সেটা প্রদর্শন করছেন এবং সরকারের মাউথপিস হিসেবে তারা পরিচিত হয়েছেন। এতে যেটা হয়েছে বাংলাদেশের সাংবাদিকতার যার প্রধান বার্গেনিং পয়েন্ট হলো তার ক্রেডিবিলিটি দর্শকের কাছে, শ্রোতার কাছে, যে আমি যা বলি সেটার একটা মূল্য আছে, সেই ক্রেডিবিলিটিটা কিছুটা নষ্ট হয়েছে, কিছুটা না অনেকখানি নষ্ট হয়েছে। এবং ইন্টারিম টাইমে আমরা দেখলাম যে সেটা জাস্ট মালিকানার ঠিকই রইল কিন্তু অপারেশনে মানুষ চেঞ্জ হলো, এখনও হয়তো তাই।
এখন হয়তো নির্বাচিত সরকার সেও চাইছে যে একটা লয়াল মিডিয়া থাকুক, কিন্তু সে আগের মতো করে প্রকটভাবে এটা করতে চাইবে না, তার দায়বদ্ধতার জায়গা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে না চাইলেও সাংবাদিকরা নিজেরাই সেলফ সেন্সরশিপ এর মধ্যে যাচ্ছেন এবং লয়ালিটি প্রদর্শন করছেন। হয়তো তারা 15-17 বছরে যে সাংবাদিকতা করতে অভ্যস্ত হয়েছেন, সেখানে স্বাধীন সাংবাদিকতার অভ্যাসটাই হয়তো অনেকখানি চলে গেছে। তাই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ভাষাও পরিবর্তন হয়ে যায় একদম। এবং মানিয়ে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। একদম। নিশ্চয়ই গণমাধ্যম এই 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 অবস্থা থেকে উত্তরণ করবে, জানি না কবে করবে। কিন্তু আরেকটি প্রশ্ন করতে চাই যে আমরা মূলধারার গণমাধ্যম বা টেলিভিশন বলছি, টেলিভিশনের পাশাপাশি তো এখন সামাজিক মাধ্যমগুলো অনেক বেশি মানুষ ইনভলভ হয়েছে। সেই ক্ষেত্রে সামাজিক মাধ্যমে গুজব, ঘৃণা, অপমান এবং চরিত্র হননের সুযোগও বেড়েছে। ডিজিটাল মাধ্যম কি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে ভবিষ্যতে, নাকি সমাজকে আরো বিভক্ত করে দেবে? এটা একটা ভালো প্রশ্ন, যেটা হলো যে ডিজিটাল মাধ্যমে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এমনভাবে একটা প্রকট সমস্যা আকারে দেখা দিয়েছে, ইভেন মেইন স্ট্রিম প্রফেশনাল জার্নালিজমেও তার প্রভাব পড়েছে এবং তারাও ক্লিক বেট জার্নালিজমের জন্য নানান কিছু সেন্সিটিভ বিষয় তারা সামনে আনছেন। তো আমি যদি ডিজিটাল মাধ্যমের জায়গায় ফিরে আসি, সেটা আমরা যখন লেট 90s যখন ইন্টারনেট আসলো, ইন্টারনেট ব্যবহার যারা শুরু করলেন তারা সবাই শিক্ষিত ছিলেন, ইংলিশ লিটারেসি আছে, শিক্ষিত ছিলেন এবং একটু অগ্রবর্তী মানুষজনই আসলে ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলেন। এবং তখন ভাবা হয়েছিল যে ওকে, মেইন স্ট্রিম মিডিয়া আমাদের স্যাটিসফাই করতে পারে না, নানান ঝামেলা, নানান পক্ষের মাউথপিস হিসেবে তারা প্রায় কাজ করে। ইন্টারনেটে সবার জন্য একটা নতুন মাধ্যম এসেছে, এটার মধ্য দিয়ে মিডিয়ার ডেমোক্রাটাইজেশন হবে, মানুষের ডেমোক্রাটাইজেশন, সোসাইটির ডেমোক্রাটাইজেশনে সেটাকে ভালো মতো ব্যবহার করা যাবে। এই যে প্রত্যাশাটা, এটা কিছুদিন কয়েক বছর চালু ছিল। তারপর যেই সোশ্যাল মিডিয়াটা আসলো, সেখানেও নতুন করে প্রত্যাশা হলো যে সোশ্যাল মিডিয়ার যেহেতু ওর ইন্টারঅ্যাক্টিভিটি, তারপরে হলো এবং সবার অংশগ্রহণের সুযোগ আসলো, যে সবাই তখন নিজেদের আলাপগুলো নিজেরা করছে। কোনো বড় মিডিয়া চ্যানেলের মধ্য দিয়ে তার ভাবনাগুলো প্রকাশের যে বাধা ছিল আগে, এখন সেটা নাই, আমি সরাসরি আমার ভাবনাগুলো প্রকাশ করতে পারছি। এইভাবে একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে মানুষ একটা সিদ্ধান্তে পৌঁছাবে যে কোনো ইস্যুর ক্ষেত্রে। কিন্তু যেটা হলো যে এটা যেহেতু ডিজিটাল মিডিয়ার ডেমোক্রাটাইজেশন হয়ে গেল, মানে হলো সব ধরনের মানুষ এখানে যুক্ত হয়ে গেল এবং এর মধ্যে অশুভ মানুষগুলো আছে, এর মধ্যে কম এনলাইটেন্ড মানুষগুলো আছে। এবং এখন আসলে যেটা দাঁড়িয়েছে, সেই সব মানুষগুলো গণমাধ্যমে বেশি ট্র্যাকশন পাচ্ছে, যারা হলো এই যে মিসইনফরমেশন ছড়াতে চায়, একটু এআই দিয়ে ভিডিও বানিয়ে অনেকে মজা করতে চায়, ফানের পার্ট হিসেবেও করে, কিন্তু সেটা মিসইনফরমেশন। অনেকে সেগুলো বিশ্বাস করেন এবং বিভ্রান্ত হন। সমাজে একটা কি বলে অপতথ্যের ছড়াছড়ি, সেটা ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়ে হচ্ছে। তো এখন যেটা হয়েছে যে এই থেকে উপায় কি, মুক্তির উপায় কি, সেটা হলো মিডিয়া লিটারেসিটা বাড়ানো। একজন সাধারণ মানুষ রিল দেখছেন যেটা হলো এআই ম্যানিপুলেটেড এবং মিসইনফরমেশনের ভরা, সে কিভাবে এটা সাধারণ মানুষ এটা দ্বারা বিভ্রান্ত সহজেই হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় আমরা দেখছি বুদ্ধিমান মানুষ, ধরুন যে আমিও যে 2-1 বার বিভ্রান্ত হইনি তা নয়, বুদ্ধিমান মানুষ, স্বশিক্ষিত সুশিক্ষিত মানুষেরাও এই বিভ্রান্তির মধ্যে পড়ছেন। এখন আমাদের সবারই কথা বলা উচিত, কাজ করা উচিত, এটা নিয়ে লিটারেসিটা কিভাবে বাড়ানো যায়। মিডিয়া লিটারেসি, ডিজিটাল মিডিয়া লিটারেসি অবশ্যই বেড়েছে। আগে মানুষ খুবই ছোট দুর্বল পাসওয়ার্ড দিয়ে রাখতো, ফলে ওখানে পেনিট্রেট করে অনেকেই এমন কিছু লিখে দিত বা তার ওখানে পেস্ট করতে পারতো, যে অনেক সময় সাম্প্রদায়িক হামলা হয়েছে সব এইভাবে। রামুর ক্ষেত্রে, রংপুরের ক্ষেত্রে, নাসিরনগরের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটেছে না। তার মানে সিস্টেমিক বিভাজন অনেক বেশি তৈরি হচ্ছে, বা এগুলোতে আরো সচেতন হওয়াও একটা জরুরি। মিডিয়া লিটারেসিটা বাড়ানো উচিত।
আমরা এই ডিজিটাল থেকে আবার একটু বাস্তবে ফিরতে চাই। বাস্তবের ক্ষেত্রেও তরুণরা যখন রাজনীতিতে আসলো এবং রাজনীতিতে এখন তরুণরাই নেতৃত্ব দিচ্ছে, অনেক জায়গায় তাদের প্রাধান্যও রয়েছে, জুলাইও তাই হয়েছে। রাজনৈতিক বক্তব্য এবং স্লোগানে গালির ব্যবহার অনেক বেড়েছে, ব্যক্তিগত আক্রমণ এবং বিদ্রূপের জায়গাও তৈরি হয়েছে। এটা কি নতুন প্রজন্মের প্রতিবাদের ভাষা নাকি রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়? আপনার বিশ্লেষণ কি? আমি প্রথমটাই একটু বেশি রাখতে চাইবো, নতুন প্রজন্মের রাজনৈতিক ভাষা, এবং এটা ডিজিটাল মাধ্যমে যারা মানে বেড়ে উঠেছেন, আপনি দেখবেন যে গ্লোবালিও মানে স্ল্যাংকে একটা প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু সেটা আমি কোন কারণে এই স্ল্যাংটা করছে, এটা কি প্রতিবাদের জন্য নাকি এটা অপর পক্ষকে রিডিকিউল করার জন্য, মানে তাকে ডিমিন করার জন্য, তাকে বিব্রত করার জন্য? এবং এই জায়গায় আলোচনাটা বা দৃষ্টিভঙ্গিটা ফেরানো উচিত যে আমি অনেক অনেক প্রতিবাদী গান, অনেক প্রতিবাদী বক্তব্য, স্লোগান, স্ল্যাংয়ের ব্যবহার করে। ইংরেজিতে এফ ওয়ার্ড প্রচুর ব্যবহার হয়। সেটা আমাদের দেশে, সেটা যেহেতু আমরা গ্লোবালি কানেক্টেড, সেটা কিছুটা ইনফ্লুয়েসড হয় যে ওকে, তারা এফ ওয়ার্ড ব্যবহার করে, তারা স্মার্ট বলে, ইংরেজিতে বলে তুমি ধরছো না, আমি বাংলায় বলছি বলে ধরছো। কিন্তু একই সঙ্গে যে আমার এটার আসলে অবজেক্টিভটা কি? আমি কি একটা গ্রেটার কজের জন্য এটা করছি, নাকি আমার জাস্ট পেটি ইমিডিয়েট স্বার্থ করার জন্য করছি, উদ্ধার করার জন্য করছি? সেটাই বিবেচনা হওয়া উচিত। আমার মনে হয় যে যারা রিসিভার এন্ডে আছে, মানে যারা গালিটা দেখছেন, শুনছেন, তাদেরও একটু উদার হওয়া দরকার আছে। মানে অ্যাকসেপ্টেন্স লেভেলটা একটু প্রসারিত করার দরকার আছে। কিন্তু একই সঙ্গে যারা এগুলো ব্যবহার করছে, তাদের এই কাজটা কোনো বৃহত্তর স্বার্থে এটা করছেন, নাকি আমার পেটি ছোট্ট একটা স্বার্থের জন্য এটা করছে? এই জায়গায় আমি মনে করি যে আমরা একদমই আলোচনার শেষ দিকে চলে এসেছি। একটু একাডেমিক প্রশ্ন করতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের বার্ট কলেজে শিক্ষকতা করছেন। এই যে দুই জায়গার যে একাডেমিক কাজের ভিন্নতা এবং আমাদের যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় সংস্কৃতি, এই জায়গাটাতে গুণগত জায়গায় বড় পার্থক্য আসলে কি রয়েছে? অনেক বড় পার্থক্য আছে। আমি পার্থক্যটা ওই জায়গায় বলবো না যে স্টুডেন্ট কোয়ালিটির গ্যাপটা অনেক বেশি, রাদার আমাদের স্টুডেন্টরাও যথেষ্টই মেধা রাখেন। কিন্তু যেটা হয় যে সিস্টেমে বিশাল পার্থক্য রয়েছে, যে জন্য আমাদের স্টুডেন্টদের আমরা ওই জায়গায় ইন্সপায়ার করতে পারি না, তাদের ইনভলভ করতে পারি না, যে নলেজটা ট্রান্সফার করব, তাদের রিসেপশনের জায়গায় এক ধরনের অনীহা থাকে বা আগ্রহটা কম থাকে। সেটা প্রথমত স্ট্রাকচারের জায়গায় যদি বলি, যে এখানে ভিসি নির্বাচিত হন সম্পূর্ণ দলীয় বিবেচনায়। আমি তো দেখলাম যে ইন্টারিম টাইমে কিছু মনে হলো যে দলীয় বিবেচনার বাইরে, পরে আবার গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যাবে যে না, হয়তো একটি কর্নার, একটি দলের জন্যই তারা পারপাস সার্ভ করেছেন। আবার নির্বাচিত সরকারের পরে আমি দেখলাম না একজন ভিসিকেও মানে বিএনপি পরিচয়ের বাইরে নিয়োগ দেওয়া হলো, বিষয়টা থেকে গেল। এই জায়গায় পার্থক্যটা হয়। ওখানে যেটা ভিসি প্রেসিডেন্ট বলে তারা ইউনিভার্সিটিগুলোতে, তাদেরকে ক্যাম্পাসের ছেলেমেয়েরা অতটা চেনে না। আর এখানকার ভিসিরা প্রতিটা হলের স্পোর্টস কালচারাল প্রোগ্রামে হাজির থাকেন। প্রতিটা প্রোগ্রামে তিনি, মানে ওই যে প্রতিটা ইউনিভার্সিটির পিআর ডিপার্টমেন্ট থেকে যে একটা পত্রিকা বের করে, ওটা বিশ্ববিদ্যালয়ে বার্তা না হয়ে ভিসি বার্তা হয়ে যায়। এখান থেকে পার্থক্যটা আপনি দেখতে পাবেন। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট ছোট কয়েকটি প্রশ্ন করতে চাই, উত্তরগুলো ছোট ছোট করেই দেবেন আশা করি, 1 বা 2 বাক্য উত্তর। জুলাই অভ্যুত্থান সফল, ব্যর্থ নাকি অসম্পূর্ণ? অসম্পূর্ণ। বাংলাদেশের রাজনীতি মধ্যপন্থী নাকি মেরুকৃত? মেরুকরণের চেষ্টা আছে, কিন্তু আপনার আরেকটা অপশন মধ্যপন্থী রাজনীতি টিকে গেছে এখন পর্যন্ত। গণমাধ্যম স্বাধীন নাকি ক্ষমতা নির্ভর? গণমাধ্যম ক্ষমতা নির্ভর। সামাজিক যোগাযোগ মাধ্যম মুক্তির পরিসর নাকি ঘৃণার বাজার? ঘৃণার বাজার বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু এটা মুক্তির পরিসর রূপান্তর করার একটা দায়িত্ব সবার রয়েছে। রাজনৈতিক স্লোগানে গালি ক্ষোভ নাকি ভাষার দেউলিয়াত্ব? প্রথমত ক্ষোভ, দ্বিতীয়ত ভাষার দেউলিয়াত্ব। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত নাকি দলীয়ভাবে নিয়ন্ত্রিত?
চারটি বিশ্ববিদ্যালয়ের নামে স্বায়ত্তশাসিত কিন্তু দলীয়ভাবে নিয়ন্ত্রিত, অন্য সব বিশ্ববিদ্যালয় সরকারের মানে কি বলবো, স্ট্রাকচারালি এটা সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে। চলচ্চিত্র, শিল্প নাকি রাজনৈতিক দলিল? প্রথমত শিল্প, বাট এটা রাজনৈতিক দলিল হিসেবেও প্রকাশিত হতে পারে। বাংলাদেশের পরিচয় একক নাকি বহুমাত্রিক? বহুমাত্রিক। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আদর্শ নাকি স্বার্থনির্ভর? আদর্শ গণতন্ত্রের উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রায় বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত তা নয়। বাংলাদেশের ভবিষ্যৎ আশা নাকি অনিশ্চয়তা? অবশ্যই আশা, অনিশ্চয়তার সাথে করেই আমরা আশাবাদী হতে চাই। অনেক ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকে ধন্যবাদ সাকিব, আমার আলাপ করে ভালো লাগলো। দীপ্ত টিভিকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথি আমাদের সঙ্গে থাকবেন। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।